তুষারে ঢাকা এক নির্জন পৃথিবীতে যেখানে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেখানে ভাগ্য এক করে দেয় দুইজন অচেনা মানুষকে। একজন হলো পাইলট, যার অতীত অন্ধকারে ঢাকা, আর একজন হলো ভিনদেশি আদিবাসী তরুণী, যে লড়াই করছে তার এক মরণব্যাধি রোগের সাথে। তবে এর মাঝে হঠাৎ করে একটি বিমান দুর্ঘটনা তাদের ঠেলে দেয় এক নির্বিচ্ছিন্ন দ্বীপের মাঝে। এখানে নেই কোনো সাহায্য, নেই কোনো খাবার কিংবা পানি, আছে শুধু প্রকৃতির এক নিষ্ঠুর পরীক্ষা। এমন অবস্থার মাঝে তারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে, নাকি জীবন যুদ্ধের সংগ্রামের মাঝে তারা নতুন কোনো মোড় খুঁজে পাবে? আসুন তাহলে তাদের জীবনের এই অবিশ্বাস্য গল্প জানার চেষ্টা করি আমাদের আজকের ভিডিওতে, যার নাম হলো স্নোফল। গল্পের শুরুটা আর্কটিকের এক নির্জন প্রান্তরে, যেখানে আমরা দেখতে পাই এক আদিবাসী গোষ্ঠীকে। অনেক ভয়াবহ তুষারপাতের কারণে তারা বাধ্য হচ্ছে নিজেদের ঘরে ফিরতে। কিন্তু এদিকে হঠাৎ করেই তাদের চোখ পড়ে যায় এক অচেনা পথিককে দেখে, যে তাদের দলের কেউ না হয়েও তাদের দিকেই এগিয়ে আসছিল। দেখে মনে হচ্ছে যেন সে মরিয়া হয়ে কাউকে খুঁজছে। কিন্তু তাহলে এখন প্রশ্ন হলো, কে এই রহস্যময় ব্যক্তি, আর কিভাবেই বা সেই জনমানবহীন প্রান্তরে এসে পৌঁছালো? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে কয়েক বছর আগে, যেখানে আমরা পরিচিত হই চার্লি নামের একজন তরুণের সাথে, যে তার জীবনকে নিজের মতো করে উপভোগ করছে। তার বাবা একজন পাইলট এবং একটি এয়ারলাইন কোম্পানিতে কাজ করেন। কিন্তু এদিকে চার্লির পেশাটা একটু ভিন্ন রকম। সে অবৈধ মালামাল এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয়। এমনকি কিছু নিষিদ্ধ জিনিসপত্র দুর্গম এলাকায় লুকিয়ে রাখার কাজটাও সে নিপুণভাবে করতে পারে। এরপর এক রাতে চার্লি একটি বারে নিজের জন্মদিন উদযাপন করছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে আসে এক দরিদ্র মানুষ, যার টাকার অনেক দরকার ছিল। কিন্তু এদিকে বারণ নিষ্ঠুর মানুষেরা তাকে কোনো সাহায্য করার বদলে তাকে দারিদ্র বলে উপহাস করছিল। লোকটি চার্লির কাছেও সাহায্য চাইতে আসে, কিন্তু চার্লি তাকে ফিরিয়ে দেয়, যার ফলস্বরূপ তাকে বার থেকে বের করে দেওয়া হয়। এদিকে জন্মদিনের উপহার হিসেবে তার বান্ধবী তাকে একটি বক্স দিয়েছিল, কিন্তু মাতাল চার্লি সেটি খোলার আগেই ঘুমিয়ে পড়ে। এরপর পরদিন সকালবেলায় এক নতুন অ্যাসাইনমেন্টের জন্য ফোন আসে। দূরের কোনো এক জায়গায় মাল তাকে পৌঁছে দিতে হবে। এর জন্য চার্লি দ্রুত প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে পৌঁছালে চার্লি কিছু লোকের সাথে দেখা করে, যাদের অনেক মূল্যবান মালামাল তাকে লুকিয়ে রাখতে হবে। এরপর সকল জিনিসপত্র বিমানে লোড করে নিয়ে চার্লি তার বিমান নিয়ে এখান থেকে উড়াল দেয়। এই অবৈধ মালামাল লুকানোর জন্য চার্লি সবসময় একটি নির্দিষ্ট গোপন স্থানে যেত। আজও সে সেখানেই যাবে। কিন্তু যখন সে সেখানে গিয়ে তার প্লেন নিচে ল্যান্ড করায়, এমন সময় সেখানে কিছু লোককে সে দেখতে পাচ্ছিল। কিন্তু সচরাচর সাধারণত এই জায়গায় কেউ থাকে না। তবে আজ কেন জানি চার্লির মনটা একটু খচখচ করছে। সেই লোকেরা চার্লিকে মালামাল নামাতে সাহায্য করে, চার্লি জিনিসগুলো লুকিয়ে রাখে এবং ফেরার পথে তাদের চকলেটও দেয়। কিন্তু এদিকে তারা চার্লিকে থামিয়ে তাদের সাথে যেতে বলে। প্রথমে চার্লি কিছুটা ভয় পায়, মনে করে হয়তো কিছু বিপদ তার জন্য অপেক্ষা করছে। কিন্তু এদিকে তাদের বারবার অনুরোধ করায় সে রাজি হয়ে যায়। তারা চার্লিকে একটি পুরনো ঝোপড়ির কাছে নিয়ে যায়। ভেতরে ঢুকে চার্লি দেখতে পায় একটি মেয়ে সেখানে বসে আছে, যার শরীর থেকে তীব্র গন্ধ আসছিল। এখানকার লোকেরা তাকে জানায় মেয়েটির নাম হচ্ছে জেনি। সে মারাত্মকভাবে অসুস্থ। এজন্য তারা চার্লিকে অনুরোধ করে যদি দ্রুত চিকিৎসা না হয় তবে জেনি মারাও যেতে পারে। আমরা চাই তুমি ওকে নিয়ে নিজের শহরে ফিরে যাও, সেখানে গেলে উন্নত মানের চিকিৎসা সে পাবে। কিন্তু এদিকে প্রথমে চার্লি তাদের কথায় রাজি হয় না, কারণ এতে করে তারও সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। কথা বলার পর সে এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই তারা তাকে থামিয়ে দুটি বিশাল হাতির দাঁত দেখায়। এ দাঁতগুলো ছিল একদম আসল, যার বাজার মূল্য হলো লাখ লাখ টাকা। জেনিকে শহরে নিয়ে যাওয়ার বিনিময়ে তারা এই দাঁতগুলো তাকে দিতে চায়। এদিকে চার্লি তার লোভ সামলাতে না পেরে তাদের কথায় রাজি হয়ে যায় এবং জেনিকে প্লেনে বসিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু খানিকটা দূরে যাওয়ার পর পথের মাঝে চার্লি জেনির সাথে কথা বলার অনেক চেষ্টা করে। তবে এদিকে জেনি কোনো কথা বুঝতে পারে না। আসলে সে ইংরেজি ভাষা জানতই না, এজন্য শুধু চুপচাপ চার্লির কথাগুলো শুনছিল। তবে এর মাঝে হঠাৎ করে চার্লি লক্ষ্য করে প্লেনের ইঞ্জিন থেকে অদ্ভুত আওয়াজ আসছিল এবং কেন জানি ফুয়েলের মিটারও দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে। হয়তো প্লেনের ফুয়েল ট্যাঙ্কে ছিদ্র হয়ে গেছে। প্লেনটি আকাশেই বন্ধ হয়ে যায় এবং দ্রুত নিচের দিকে নামতে থাকে। চার্লি তার বিমানটি আটকানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সেটি সমুদ্রের ধারে বিধ্বস্ত হয়। কিন্তু ভাগ্যবশত তারা দুইজন বেঁচে গিয়েছিল, আর এখন এই জনমানবহীন জায়গায় তাদের সাহায্য করার মতো কেউ নেই। তাহলে চার্লি এখন কি করবে? এরপর চার্লি প্লেন থেকে তার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বাইরে বের করে
এবং মানচিত্রে তাদের অবস্থান বোঝার চেষ্টা করছিল, কিন্তু কোনো সুনির্দিষ্ট স্থান সে খুঁজে পায় না। এরপর সে অনেক পাথর সংগ্রহ করে এবং চিরচেনা সেই SOS চিহ্নটি লেখে, যা দিয়ে সে কোনো সাহায্য পেতে পারে। এবং সেই সাথে একটি লাল পতাকাও সে লাগিয়ে দিয়েছিল, যাতে করে দূর থেকে তাদের সহজেই কেউ দেখতে পায়। ওদিকে আবার জেনি মাছ ধরতে ব্যস্ত। তার কাছে কেমন জানি এই সবকিছুই খুব স্বাভাবিক মনে হচ্ছিল, কারণ সে ছোটবেলা থেকেই এমন পরিবেশে বেড়ে উঠেছে। অল্প সময়ের মধ্যেই সে নিজের খাবারের ব্যবস্থা করে ফেলে। এদিকে আবার চার্লি মরিয়া হয়ে রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করছিল। ঠিক এমন সময় জেনি তার জন্য মাছ নিয়ে আসে, যাতে চার্লিও খেতে পারে, কিন্তু চার্লি তাকে বকা দিয়ে তাড়িয়ে দেয়। এজন্য জেনি দূরে গিয়ে চুপচাপ বসে পড়ে। এরপর ধীরে ধীরে করে চারদিকে অন্ধকার নামতে শুরু করেছিল। চার্লি অনেক কষ্ট করে আগুন জ্বালায়, কিন্তু জেনি ততক্ষণে খুব সহজে আগুন জ্বালিয়ে বসেছিল। চার্লি জেনির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু প্রতিবারের মতোই সে কোনো উত্তর দেয় না। এদিকে আবার শহরে চার্লির বন্ধুরা তার বাবাকে জানায় সেই দুর্ঘটনার পর থেকে চার্লি বাড়ি ফেরেনি, আর তারা জানে না সে এখন কোথায় আছে। এই কথা শোনার পর চার্লির বাবা ভীষণ চিন্তিত হয়ে পড়েন। অন্যদিকে তার বান্ধবী, মানে তার গার্লফ্রেন্ড, এই খবর শুনে অত্যন্ত বিচলিত হয়ে ওঠে। এরপর পরদিন সকালে যখন সূর্য ওঠে, গতকালের রাতটা হয়তো চার্লির জীবনের স্মরণীয় রাত হয়ে থাকবে, কারণ সে পুরোটা রাত ভয়ে ভয়ে কাটিয়েছে। এজন্য সকাল হতে হতে সে দ্রুত আবারও রেডিও ঠিক করতে শুরু করে, কিন্তু কিছুতেই তা ঠিক করতে পারছিল না। এর বদলে আবার সেটি আরও খারাপ হয়ে গেছে। চার্লি ভীষণ রেগে যায় এবং রাগের মাথায় পুরো রেডিওটাকেই ভেঙে ফেলে। দূর থেকে বসে যিনি সবকিছুই দেখছিল, কিন্তু সে কোনো কথা বলে না। অনেকটা সময় পার হওয়ার পর চার্লি বুঝতে পারে শুধু বসে থাকলে তাদের চলবে না, তাকে সাহায্যের জন্য এখান থেকে বেরিয়ে পড়তে হবে। এজন্য সে তার বন্দুক এবং কিছু খাবার নিয়ে সাহায্যের খোঁজে বেরিয়ে পড়ে। চার্লিকে চলে যেতে দেখে জেনিও তাকে ডাকে। চার্লি বুঝতে পারে সেও তার সাথে যেতে চায়, কিন্তু সে বারণ করে দেয়, কারণ জেনি শারীরিকভাবে অনেক অসুস্থ, এত দূর হাঁটার শক্তি তার নেই। এজন্য সে জেনির জন্য কিছু খাবার রেখে যায় এবং তাকে সান্ত্বনা দেয় সে যে করেই হোক কোনো সাহায্য নিয়ে আবারও আসবে। এদিকে আবার আমরা চার্লির বাবাকে দেখতে পাচ্ছিলাম, যিনি এখন অত্যন্ত চিন্তিত। এদিকে চার্লি সাহায্যের জন্য অবিরাম হেঁটেই চলেছে। সে কত মাইল পথ পাড়ি দিয়েছে তার কোনো হিসাব নেই, কিন্তু এখন পর্যন্ত সে একজনও মানুষও দেখেনি। চার্লি এবার ভালোভাবে বুঝতে পেরেছে এই যাত্রাটা সে যতটা সহজ ভেবেছিল তার কল্পনার চেয়েও তা অনেক বেশি কঠিন। এর জন্য সে এবার সেখানেই থেমে যায় একটু বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু ঠিক তখনই প্রচণ্ড আকারে বৃষ্টি নামতে শুরু করে এবং তার উপর আবার কনকনে ঠান্ডা। সে কোনো মতে সে রাতটা পার করে। পরের দিন সে আবারও এগিয়ে চলে, কিন্তু সকাল পার হয়ে দুপুর গড়িয়ে আসে, সে এখনও কোনো মানুষের দেখা পায়নি। কিন্তু রাস্তার মাঝে হঠাৎ করে সে একটি জলাভূমিতে আটকে পড়ে। তবে আবার অনেক কষ্ট করার পর সেখান থেকে বেরিয়েও আসে। সেই রাতে ঘুমানোর সময় তার অতীতের একটি স্বপ্ন মনে পড়ে যায়। আমরা জানতে পারি চার্লি আগে এয়ারফোর্সে কাজ করত। সে তার ভাইয়ের সাথে একটি দেশে বোমা ফেলেছিল, কিন্তু তার ভাই তাকে এমনটা করতে বারণ করে। চার্লি তার কোনো কথাই শোনেনি। এমন সময় হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। উপর থেকে বুনো মশার দল তাকে আক্রমণ করেছে। এগুলো কিন্তু কোনো সাধারণ মশা ছিল না, এগুলো ছিল এক প্রকার হিংস্র বুনো মশা, যার কামড় খেয়ে চার্লি সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু খানিকটা দূরে যাওয়ার পরেই সে তার জ্ঞান হারিয়ে ফেলে। এরপর যখন তার চোখ খোলে, সে তার সামনে একটি পেঁচাকে দেখতে পাচ্ছিল, যে সেই সমস্ত মশাকে মেরে তার প্রাণ বাঁচিয়েছে। কিন্তু সেখানে আরও একজন উপস্থিত ছিল। জি হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, চার্লির কাছেই ছিল জেনি, যে তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছিল। চার্লির এমন অবস্থা দেখে জেনি দ্রুত নিজের মতো করে তার চিকিৎসা করা শুরু করে দেয়, যার ফলে সে দ্রুত জ্ঞান ফিরে পায়। কিন্তু যখন সে জেনিকে নিজের কাছে দেখে, তখন জেনি সেখানে ছিল না। সে আসলে আগুন জ্বালানোর জন্য কাঠ আনতে গিয়েছিল। জেনির এমন কাণ্ড দেখে চার্লি ঘাবড়ে যায় এবং বলে, তোমার শরীর তো খারাপ, তুমি আমার পেছনে পেছনে কেন আসলে? এদিকে এখানে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি। জেনি কিছু ইংরেজি শব্দ জানে, যার সাহায্যে সে চার্লিকে নিজের সম্পর্কে কিছু বলতে পারে। এরপর তাদের মধ্যে অনেক কথাও হয়, যার পর জেনি তাকে একটি পশুর স্যুপ বানিয়ে দেয়, যা চার্লির খুব পছন্দ হয়েছিল। তবে আমরা এখানে লক্ষ্য করতে পারছিলাম এখানে জেনি নিজের অসুস্থতা ভুলে গিয়ে চার্লিকে সুস্থ করার কাজে লেগে পড়েছিল। এটা দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম জেনির এখানে টিকে থাকতে কোনো সমস্যা হচ্ছে না, সে অনায়াসে এখানে বেঁচে থাকতে পারবে। কিন্তু এদিকে চার্লির কি হবে? সে আর কতদিন এভাবে থাকতে পারবে? তবে যাই হোক, এরপর আমরা দেখতে পাই চার্লির বাবা তাকে খুঁজতে তার দুইজন পাইলটকে সেই জায়গায় পাঠান যেখানে চার্লি মালামাল লুকিয়ে রাখত। কিন্তু এখানে আসার পর আমরা দেখতে পাই জ্যাক, যে চার্লির সহকর্মী ছিল, সে চার্লিকে একদমই পছন্দ করে না।
সে চার্লির বাবাকে বলে, আপনি আপনার ছেলেকে ভুলে যান, সে অনেক আগেই মারা গেছে। চার্লির বাবা এই কথা শুনে রেগে যায় এবং তাকে অনেক কথাও শোনায়। এরপর তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে চার্লি মালামাল লুকিয়ে রাখত। কিন্তু সেখানে আসার পর দেখা যায় এখানে কোনো মালামাল নেই এবং তারা চার্লির কোনো সূত্রও খুঁজে পায় না। অন্যদিকে দেখা যাচ্ছিল জেনিকে, যে চার্লির জন্য পশুর চামড়া দিয়ে জুতো বানায়, যা দেখে চার্লি খুব খুশি হয়েছিল। এখন তাদের দুজনের মধ্যে প্রায় অনেক কথা হয়। চার্লি ও জেনের জীবনযাপন পদ্ধতি ধীরে ধীরে বুঝতে শুরু করেছে। তার সঙ্গে এখন চার্লির ভালো লাগে। সে এমন জায়গায় টিকে থাকার কৌশলগুলো ধীরে ধীরে শিখছিল। একদিন যখন জেনি রান্না করছিল, তখন তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। এটা দেখে চার্লি বুঝতে পারে তার শরীর এখন ভালো নেই। সে জেনিকে বিশ্রাম নিতে বলে, কিন্তু এদিকে জেনি উল্টো তাকে বলছিল তার কিছুই হয়নি, সে একদম ঠিক আছে। তবে এদিকে চার্লি বুঝে গিয়েছিল জেনি যে কোনো উপায়ে চার্লিকে তার বাড়িতে পাঠাতে চায়। এর মানে আমরা বুঝতেই পারছিলাম জেনি অনেক ভালো মনের একজন মানুষ ছিল। এরপর সে রাতের বেলায় জেনির শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়। এজন্য সে একা এক কোণে গিয়ে চুপচাপ কাঁদতে থাকে যাতে চার্লি জেগে না ওঠে। কিন্তু এদিকে চার্লি তার কান্নার আওয়াজ শুনে জেগে ওঠে এবং তার পাশে গিয়ে বসে। কিন্তু এখানে সে কিছুই করতে পারে না। এই রোগ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। অন্যদিকে চার্লির বাবা তাকে খুঁজে বের করার জন্য সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছিলেন। তিনি কোনো মতেই হাল ছাড়েননি। এজন্য তিনি জ্যাককে আবারও সেই জায়গায় পাঠান তাকে খোঁজার জন্য। কিন্তু এদিকে জ্যাক সবার সামনে বলে দেয়, আমরা তাকে পুরোপুরি খুঁজেছি, কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি। এতে আমাদের কি বা করার আছে? আসলে জ্যাক চায় না যে চার্লি কখনো ফিরে আসুক। এজন্য সে আর দ্বিতীয়বার সেখানে যেতে চাচ্ছে না। কিন্তু তাকে তো তার বসের কথা শুনতেই হবে, যার ফলে সে আবারও চার্লিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম চার্লি এখন ধীরে ধীরে শিকার করা শিখে গেছে। সে নদী থেকে মাছ ধরে, কিন্তু আজ তার মনে হয় এখানে থাকতে থাকতে অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনো কোনো সাহায্য সে পায়নি। ঠিক তখনই হঠাৎ করে সে একটি প্লেনের আওয়াজ শুনতে পায়। আর এটি ছিল সেই প্লেন যেখানে জ্যাক এবং তার সহকর্মী বসেছিল। কিন্তু প্লেনটি এতটাই উপরে ছিল যে তারা চার্লিকে দেখতে পায় না। চার্লি নিচে থেকে চিৎকার করে, কিন্তু তার আওয়াজ প্লেন পর্যন্ত পৌঁছায় না, বরং প্লেনটি সেখান থেকে চলে যায়। এটা দেখার পর চার্লি খুব হতাশ হয়ে পড়ে এবং জেনির কাছে এসে বলে, আমাদের আগের জায়গায় ফিরে যাওয়া উচিত। অন্তত সেখানে যদি লোকেরা আমাদের খুঁজতে আসে তবে আমরা তাদের দেখতে পাবো। যদি আমরা এভাবে হাঁটতে থাকি তবে কেউ আমাদের খুঁজে পাবে না। এর জন্য চার্লির কথা মতো দুইজনে আবার সেই বিধ্বস্ত প্লেনের কাছে ফিরে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু যাওয়ার আগে জেনি চার্লিকে নিজের হাতে বানানো জুতোগুলো পরিয়ে দেয় এবং তাকে জানায় এই জুতো পরে পানিতেও যাওয়া যায়, কারণ এগুলো পানিতে নষ্ট হয় না। এখানে জেনি চার্লির পুরো খেয়াল রাখছিল যাতে করে সে নিজের বাড়িতে নিরাপদে পৌঁছাতে পারে, কারণ জেনি নিজেই তার নিজের বাড়ি হারিয়ে ফেলেছিল। কয়েকদিন হাঁটার পর দুজনেই সেই বিধ্বস্ত প্লেনের কাছে পৌঁছায়। চার্লি দ্রুত তার ভেতরে যায়, কিন্তু সেখানে তারা একজন পাইলটের কঙ্কাল দেখতে পাচ্ছিল, যা দেখে জেনি খুব ভয় পেয়ে যায় এবং দূরে গিয়ে বসে পড়ে। আর এখানে চার্লি প্লেনের ভেতর থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বের করে, কিন্তু যখন সে দেখে জেনি এতে খুশি নয়, তখন সে সেই জিনিসগুলো রেখে দেয়। আসলে জেনি এখানে চাইছিল সেই পাইলটকে দাফন করা হোক, যাতে করে তার আত্মা শান্তি পায়। এদিকে চার্লি তার কথা মেনে নেয় এবং তারপর তাকে এবং তার জিনিসপত্রকে পাশেই দাফন করে। সেই দিন রাতের বেলায় চার্লি জেনির কাছ থেকে জীবনের এক গভীর অর্থ শিখে গেছে। জেনি তাকে বোঝায় এমন একজন মানুষ যে জীবিত অবস্থায় কারো সাহায্য করে না, কিন্তু মারা যাওয়ার পর সবাই তাকে সাহায্য করতে আসে। আর জেনি চার্লিকে বলে, যদি তোমার কখনো কারো সাহায্য করার প্রয়োজন হয় তবে অবশ্যই করবে, এতে করে তোমার সমস্ত ভুলগুলো ক্ষমা হয়ে যাবে। এই সব কথা শুনে চার্লির তার জন্মদিনের রাতের কথা মনে পড়ে যায়, যখন সে একজন দরিদ্রকে ধাক্কা মেরে বাইরে বের করে দিয়েছিল, যে তার কাছে কিছু সাহায্য চাইতে এসেছিলেন। আর আজ সেই ব্যাপারে চরম অনুতপ্ত। এদিকে আবার দেখা যায় চার্লির বাবা এখনো তার কোনো খবর পাননি। এর জন্য তার বিশ্বাস হয়ে যায় যে চার্লি মারা গেছে। তিনি এই দুঃসংবাদ তার গার্লফ্রেন্ডকেও জানিয়ে দেন এবং তারপর জ্যাককে চাকরি থেকে বরখাস্ত করা হয়, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এই লোকটি তার ছেলেকে ঘৃণা করত। এরপর আবার আমরা চার্লিকে দেখতে পাই যে এখন সেই জায়গাতেই পৌঁছেছে যেখানে তার প্লেন বিধ্বস্ত হয়েছিল, কিন্তু সে দেখতে পায় সেখানে এখনো কেউ আসেনি। এই দৃশ্য দেখে তার প্রচণ্ড রাগ হয়। সে রাগের মাথায় নিজের প্লেনকে পুরোপুরি ভেঙে ফেলে। আর এইভাবে দেখতে দেখতেই এখানে প্রায় 2.5 মাসেরও বেশি সময় কেটে যায় তাদের। আর আজ কেমন জানি চার্লির শরীরটা ভালো নেই। এজন্য সে সারা দিন ধরে সেই প্লেনের মধ্যেই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য শুয়ে আছে। খানিকটা সময় পর জেনি তার জন্য কিছু খাবার নিয়ে আসে এবং সেই রাতের বেলায় চার্লি আবারও সেই স্বপ্ন দেখে যখন সে একটি শহরের উপর বোমা ফেলেছিল।
কিন্তু অবাক করার মতো বিষয় হলো এবার তার পাশে তার ভাই ছিল না, বরং জেনি বসেছিল, যে তাকে টিগার চাপতে বাধা দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই জেনি চার্লির অসুস্থতার জন্য তার দেবতাদের কাছে প্রার্থনা করছিল। তার নিজের শরীরই খারাপ, কিন্তু সে চার্লির জন্য অবিরাম প্রার্থনা করে চলেছে। জেনি এর আগে কখনো চার্লির সাথে দেখা করেনি, কিন্তু এখন সে চার্লির জন্য সে সবকিছুই করছে, যা হয়তো কোনো আপনজনও করে না। এটাই হয়তো একটি ভালো জীবনের প্রকৃত অর্থ। যেখানেই তুমি সুযোগ পাও অন্যদের সাহায্য অবশ্যই করো। এরপর খানিকটা সময় পার হয়ে গেলে তাদের পাশ দিয়ে একটি ছাগলের পাল যায়, যা তারা দুজনেই শিকার করার চেষ্টা করে। তবে এখানে ছাগলের সংখ্যা এত বেশি ছিল যে তাদের লক্ষ্য নির্ধারণ করা কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু শেষ পর্যন্ত শিকার করতে তারা সফল হয়। আর এবার শিকারটা করেছিল চার্লি নিজেই। এর মানে হলো সে শিকার করাও শিখে গেছে। এরপর তারা দুজনেই পেট ভরে খাবার খায়, কিন্তু এখন ঠান্ডা আরো বাড়তে শুরু করেছিল, যার ফলে জেনির শরীরও আরো খারাপ হয়ে যাচ্ছে। তার এখন উষ্ণতার খুব দরকার। এজন্য চার্লি দ্রুত তার জন্য একটি তাঁবু বানায় এবং জেনি তার জন্য পশুর চামড়া দিয়ে পোশাক তৈরি করে দেয়। অনেকটা সময় পার হয়ে যায়। যখন তারা দুইজনই সেই তাঁবুতে বসেছিল, তখন জেনি চার্লিকে তার পরিবার সম্পর্কে জানায়। আমরা একসময় অনেক সুখী ছিলাম, কিন্তু একদিন হঠাৎ করে কোথা থেকে যেন একটা বোমা এসে আমাদের গ্রামে পড়ল, যার পর সবকিছু ধ্বংস হয়ে গেল। কিছু লোক সেই হামলায় বেঁচে গিয়েছিল, যাদের মধ্যে আমিও ছিলাম, কিন্তু সেই রেডিয়েশন আমাকে ছাড়েনি, যার কারণে আমার এই মরণব্যাধির রোগ হয়েছে। তার এমন কথা শুনে ধীরে ধীরে চার্লি বুঝতে পারে জেনি যে বোমার কথা বলছে সেটি হয়তো চার্লি ফেলেছিল, যদিও সেই বিষয়ে জেনিকে কিছুই জানায় না। তবে তার কথা শুনে চার্লির হৃদয় পুরোপুরি ভেঙে যায়। সে ভাবতে থাকে কিভাবে তার একটি বোমা পুরো গ্রামকে ধ্বংস করে দিয়েছিল। এরপর যখন সকাল হয়ে যায় এবং চার্লি তাকে বলে এখানে থেকে আমাদের আর কোনো লাভ নেই, এখানে কেউ আমাদের খোঁজার জন্য আসবে না, আমাদের নিজেদেরকে এগিয়ে যেতে হবে। যার পর দুজনই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এগিয়ে যেতে শুরু করে। রাস্তার মাঝপথে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তারা তবু অবিচলভাবে এগিয়ে যেতে শুরু করে। অনেকদিন পার হয়ে গেলে তারা বরফে ঢাকা এলাকায় পৌঁছে যায়, যেখানে চারদিকে একটি প্রাণীও ছিল না এবং একটি গাছও ছিল না। তারা দুজনেই শুধু হেঁটেই চলেছিল, কিন্তু এখন জেনির মধ্যেই এত শক্তি ছিল না যে সে নিজের পায়ে হাঁটতে পারে। তার মুখ থেকে অবিরাম রক্ত ঝরছিল। এটা দেখার পর চার্লি দ্রুত তার কাছে যায় এবং তাকে বুকে জড়িয়ে ধরে, যেন সে কিছুটা সাহস পায়, কিন্তু সে আর কোনোভাবেই চলতে পারছিল না। এ কারণে চার্লি তার জন্য একটি কাঠের সহায়ক তৈরি করে এবং তাকে টেনে টেনে সামনে এগিয়ে নিয়ে যায়। এর কারণ হলো সে জেনিকে ছেড়ে যাবে না, সে তাকে যে করেই হোক বাঁচিয়ে রাখবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম চার্লির বাবাকে, যে তার শেষ কৃত্য সম্পন্ন করে। চার্চে গিয়ে সে চার্লির জন্য সবার সামনে বক্তৃতা দিচ্ছিলেন, কিভাবে চার্লি তার পুরো জীবন প্লেনে উড়িয়ে কাটিয়ে দিয়েছিল, কিন্তু আজ সে আমাদের মাঝে আর নেই, আর আমি শেষবারের মতো আমার ছেলের সাথে দেখা করতেও পারলাম না। এদিকে আবার চার্লির গার্লফ্রেন্ডের বাড়ি থেকেও তার সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে, সেই উপহারটিও যা তার বান্ধবী তাকে দিয়েছিল, কিন্তু সে এটা এখনো খোলেনি। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম চার্লিকে, যে জেনিকে নিয়ে অবিরাম সামনের দিকে হেঁটেই চলেছিল, কিন্তু এখন সে নিজেও ক্লান্ত হয়ে পড়েছে। তার উপর এখন জেনির অবস্থাও অত্যন্ত খারাপ। এজন্য তারা দুইজনই একটি জায়গায় থামে, যেখানে জেনি চার্লিকে বলে এই জুতোটা হয়তো খুব ভালো না, কিন্তু এটা হয়তো তোমাকে আমার লোকেদের কাছে পৌঁছে দিতে পারবে, তুমি এখন নিজের খেয়াল রেখো। আর এরপরই জেনি দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। পরের দিন যখন চার্লি ঘুম থেকে ওঠে, তখন জেনি সেখানে ছিল না। সে দ্রুত বাইরে গিয়ে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু জেনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তার পায়ের চিহ্ন অনুসরণ করে এবং কিছুটা দূরে যাওয়ার পর সে একটি পেঁচাকে দেখতে পায়, যা দেখে সে বুঝতে পারে যে জেনি নিজেকে উৎসর্গ করেছে। আসলে জেনি চায়নি সে তার উপর বোঝা হয়ে থাকুক, আর এর সাথেই সেই পেঁচাও সেখান থেকে উড়ে যায়। এরপর চার্লি জেনির সমস্ত জিনিসপত্র এক জায়গায় রাখে। এখানে তার কাছে সে হাতির দাঁতটাও ছিল, যার বিনিময়ে সে জেনিকে নিয়ে যাওয়ার চুক্তি করেছিল। কিন্তু এখন সে বুঝতে পেরেছে আসলে জেনি তার জন্য একজন দেবদূত হয়ে এসেছিল, যে তাকে জীবনের আসল অর্থ শিখিয়ে দিয়ে চলে গেছে। সে নিজের হাতে তার পুরো গ্রামকে বোমা মেরে ধ্বংস করে দিয়েছিল। যদি সে সেই দিন এমনটা না করত, তাহলে হয়তো জেনি আজ অসুস্থ থাকতো না। চার্লি জেনির স্মৃতিতে একটি সমাধি তৈরি করে, যাতে জেনির আত্মা শান্তি পায়। এরপর মনে মনে এই সবকিছু চিন্তা করতে করতে সে আরো এগিয়ে যেতে শুরু করে। আর একসময় গিয়ে চার্লি পুরোপুরি ভেঙে পড়েছিল। সে যদি আরো একটু হাঁটে তবে হয়তো অজ্ঞান হয়ে পড়ে যাবে, কিন্তু হয়তো এটা জেনির প্রার্থনার ফল ছিল, যে খানিকটা হাঁটার পর সে তার সামনে কিছু মানুষকে দেখতে পায়, যারা হয়তো একটি উপজাতি ছিল, যেমনটি আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, যারা চার্লিকে দেখতে পায় এবং দ্রুত তার কাছে গিয়ে তার জীবন বাঁচায়। আর এই দৃশ্যের মধ্য দিয়েই এই মুভির গল্পটির সমাপ্তি ঘটে।
তাহলে এই গল্পের মধ্য দিয়ে আমরা বুঝতেই পারছিলাম কখনো কখনো বাইরের রূপ দেখিয়ে মানুষকে বিচার করা ঠিক না। সে মনের দিক থেকে কেমন হবে, কিন্তু তার ভেতরের দিকটা আমরা তখনই চিনতে পারি যখন তার সাথে আমরা ভালোভাবে মিশতে পারবো। তাহলে এই গল্পটি আপনাকে কি শিখায় নিচে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন।